সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ। আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ, বাংলা সাহিত্যের মধ্যযুগ হচ্ছে ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগ হচ্ছে ১৮০১ থেকে বর্তমান। এই যে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস জানি, আমাদের কবি সাহিত্যিক সম্পর্কে জানি, বাংলা সাহিত্যের ইতিহাস ঐতিহ্য জানি, আমরা এটা কোথা থেকে জানি? নিশ্চয়ই কোনো একটা বই থেকে জানি। তো আমরা আজকে এরকম কিছু বইয়ের নাম জানবো এবং খুবই সহজ টেকনিকে, খুবই চমৎকার টেকনিকে এই নামগুলো মনে রাখবো। এই যে বইগুলোর নাম জানবো, এই বইগুলো থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে এবং একাধিক প্রশ্ন এসে থাকে। তো আমরা আজকে এটি খুবই টেকনিকে এবং সহজ টেকনিকে আমরা জানবো। আমরা সরাসরি চলে যাই। যেমন বঙ্গভাষা ও সাহিত্য, এটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম বই। অর্থাৎ যদি বলা হয় যে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থের নাম কি? আমরা বলবো বঙ্গভাষা ও সাহিত্য। বইটি ১৮৯৬ সালে প্রকাশিত হয় এবং বইটি হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেনের লেখা। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? আমরা বলবো চর্যাপদ। কারণ আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। কিন্তু যদি বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ে লেখা বা বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ কোনটি? অবশ্যই আমরা উত্তর দিব বঙ্গভাষা ও সাহিত্য। যদি প্রশ্ন করা হয় যে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ১৮৯৬ সালে। যদি প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ কে লিখেন? ডক্টর দীনেশচন্দ্র সেন। আবার যদি বলে ডক্টর দীনেশচন্দ্র সেনের লেখা বাংলা ভাষার ইতিহাস বিষয়ক গ্রন্থটির নাম কি? তখন আমরা বলব যে বঙ্গভাষা ও সাহিত্য। তার মানে ঘুরে ফিরে কিন্তু একই প্রশ্ন বারবার আসে এবং ইতিমধ্যে কিন্তু এসেছে। তাহলে আমরা আরেকটা বিষয় দেখব যে বাংলা সাহিত্যের ইতিহাস, এটি কার লেখা? এটি হচ্ছে ডক্টর সুকুমার সেন। তো আমরা এই যে নামগুলো, একই টাইপের নাম, বঙ্গভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিহাস, আবার বাংলা সাহিত্যের কথা, আবার বাংলা সাহিত্যের ইতিকথা, আবার বাংলা সাহিত্যের রূপরেখা। অর্থাৎ প্রত্যেকটার সাথে কিন্তু বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের। তাহলে এই বিষয়টি কিন্তু মনে রাখা অত্যন্ত কঠিন। কিন্তু আজকের ক্লাসে আমরা এই বিষয়টি সহজভাবে দেখব। যেমন আমরা একটু মজা করে মনে রাখবো যে ইতি নামের একটা মেয়ে হাঁস রান্না করছে। আমরা একটু কল্পনা করি যে ইতি নামের একটা মেয়ে কি করছে? সে হাঁস রান্না করছে। এখন কাকে খাওয়াবে? অবশ্যই একটা মেয়ে যদি হাঁস রান্না করে, নিশ্চয়ই সে একটা কুমার ছেলেকে খাওয়াবে। তো আমরা জানি সে একটা কুমার ছেলেকে খাওয়াবে। তাহলে বাংলা সাহিত্যের যে ইতিহাস, এই বইটি কে লিখেছেন? এটি হচ্ছে লিখেছেন ডক্টর সুকুমার সেন। আমরা মনে রাখবো যে ইতি নামের মেয়েটা হাঁস রান্না করে কাকে খাওয়াইছে? একজন কুমার ছেলেকে খাওয়াইছে। তার মানে বাংলা সাহিত্যের ইতিহাস বইটি কে লিখেছেন? ডক্টর সুকুমার সেন। বাংলা সাহিত্যের কথা। আচ্ছা, বাংলা সাহিত্য নিয়ে কারা কথা বলবে? যেমন আমি একজন শিক্ষক, আমি বাংলা সাহিত্য আজকে আপনাকে পড়াচ্ছি। তো বাংলা সাহিত্য নিয়ে সাধারণত শিক্ষকরা কথা বলে। তাহলে বাংলা সাহিত্য নিয়ে কে কথা বলছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ছিলেন। তাহলে বাংলা সাহিত্য নিয়ে আমি যদি আপনাকে বলি কে কথা বলেছেন? আপনি বলবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে বাংলা সাহিত্যের কথা বইটি কার লেখা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। এবার আসেন বাংলা সাহিত্যের ইতিকথা। আমরা মনে রাখবো যে ইতি নামের একটা মেয়ে কথা বলছে। তো ইতি নামের একটা মেয়ে কথা বলছে, কার সাথে কথা বলছে? ইন্ডিয়ার বাংলা সিনেমার একজন নায়ক আছে যার নাম হচ্ছে দেব। ইতি নামের মেয়েটা বাংলা সিনেমার নায়ক দেবের সাথে কথা বলছে। তাহলে বাংলা সাহিত্যের ইতিকথা বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন ভূদেব চৌধুরী। তাহলে কিন্তু খুব সহজে বিষয়টি মনে থাকে। তাহলে আমরা বলব ইতি নামের মেয়েটি কার সাথে কথা বলছে? দেবের সাথে কথা বলছে। তাহলে বাংলা সাহিত্যের ইতিকথা বইটি কে লিখেছেন? ভূদেব চৌধুরী। এবার আসেন, আমরা যারা ছোটবেলায় গোপাল ভাঁড় দেখতাম, গোপাল ভাঁড়ের বড় চুল ছিল, ভুঁড়ি ছিল অনেক বড়। তো এই যে গোপাল ভাঁড়ের কি ছিল? গোপাল ভাঁড়ের কিন্তু রূপ ছিল। তা আমরা মনে রাখবো তাহলে বাংলা সাহিত্যের রূপরেখা বইটি কে লিখেছেন? বাংলা সাহিত্যের রূপরেখা বইটি লিখেছেন গোপাল হালদার। তাহলে আমি আবারও বলছি, আমরা একটু কল্পনা করব যে গোপাল ভাঁড়ের কি ছিল? গোপাল ভাঁড়ের আলাদা একটা রূপ ছিল, কারণ বড় একটা ভুঁড়ি ছিল, তার মাথায় টাক ছিল। তো এটা দেখলে কিন্তু খুব সহজেই মনে পড়ে যে চেনা যায় যে সে হচ্ছে গোপাল ভাঁড়। তাহলে বাংলা সাহিত্যের রূপরেখা কে লিখেছেন? গোপাল হালদার। তাহলে আমরা যদি এই সহজ টেকনিকে মনে রাখি তাহলে কিন্তু পরীক্ষার হলে অপশন দেখে আমরা খুব সহজেই কিন্তু উত্তর করতে পারব। আমরা চলে যাই, আমাদের আরো কিছু বই আছে। যেমন আমরা যদি দেখি যে বাংলা ও বাংলা সাহিত্য, এটা ডক্টর আহমদ শরীফ ওনার লেখা বইটি, যে বাংলা ও বাংলা সাহিত্য ডক্টর আহমদ শরীফের লেখা। আমাদের আরেকটা বই হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। তো আমরা এই বিষয়টাকে আরো একটি চমৎকার টেকনিকে মনে রাখবো, সেটি হচ্ছে যে ইতি নামের একটা মেয়ে এরকম বৃত্তের মতো গোল হয়ে শুয়ে আছে। এখন মানুষ বৃত্তের মতো গোল হয়ে কখন শুয়ে থাকে? দেখবেন শীতের সময় কিন্তু গোল হয়ে শুয়ে থাকে। কারণ শীতের দিন আপনি যে একটু কাঁচুমাচু করে শুয়ে থাকেন, শীত একটু কম লাগবে। তাহলে এই শীতের সময় যদি আপনি শুয়ে থাকেন, বেশি সময় ঘুমান,
আপনার কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে, আপনার চেহারা সুন্দর থাকবে এবং অনেক বেশি সময় ঘুমানোর পরে দেখবেন হাই উঠতেছে। তাহলে বইটি কে লিখেছে? মোহাম্মদ আব্দুল হাই। অনেক সময় যদি আপনি বেশি সময় ঘুমায়ে থাকেন এরকম কাচুমাচু করে হাই উঠবে এবং বেশি সময় যদি ঘুমান আপনার চেহারাটা কিন্তু সুন্দর হবে। আহসান মানে হচ্ছে অধিক সুন্দর। তাহলে যারা বেশি সময় ঘুমাবে এরকমভাবে একবার বৃত্তের মতো গোল হয়ে বেশি সময় ঘুমাইলে ঘুমানোর পরে হাইও উঠতে পারে এবং তার চেহারাটা সুন্দর হইতে পারে। দেখবেন যারা ঘুমায় তাদের চেহারা কিন্তু অনেক সুন্দর। আর যারা নিয়মিত ঘুমায় না রাত জাগে চেহারা কিন্তু অনেক নষ্ট হয়ে যায়। এবার আসেন আরেকটা বই সেটিও কিন্তু বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। আমরা আবারও বলব যে ইতি নামের মেয়েটা বৃত্তের মতো গোল হয়ে থাকে কখন? শীতের সময়। যদিও শীত বানানটা তালব্য স দীর্ঘ ই কাটতো আমরা এটা কল্পনা করে নিব। তাহলে ইতি নামের মেয়েটা বৃত্তের মতো গোল হয়ে কখন শুয়ে থাকে? শীতের সময়। তাহলে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত সেম নামে আরেকটা বই কে লিখেছেন? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আমাদের আরেকটা বই হচ্ছে বাংলা সাহিত্যের পুরাবৃত্ত। আমরা এটা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো যে আমরা যদি কাউকে কিল দেই, ধরেন আপনি যদি কাউকে কিল দেন, তো সেটা কি অর্ধেক দিবেন নাকি পুরাটা দিবেন? অবশ্যই কাউকে কিল দিলে পুরা কিল দিবেন। তাহলে আমরা মনে রাখবো পুরা কিল। আমরা কি মনে রাখবো? পুরা কিল। তাহলে বাংলা সাহিত্যের পুরাবৃত্ত বইটি কে লিখেছেন? ডক্টর ওয়াকিল আহমেদ। তাহলে এই যে একটা মজার ব্যাপার যে আমরা কাউকে কিল দিলে পুরা কিল দিব, তাহলে বাংলা সাহিত্যের পুরাবৃত্ত কে লিখেছেন? ডক্টর ওয়াকিল আহমেদ। তো আমরা একটা বিষয় বলি যে এই যে আমরা ক্লাসে যা পড়াচ্ছি আমাদের ক্লাসের সমস্ত উদাহরণ কাল্পনিক। কোন ব্যক্তি বা চরিত্রের সাথে মিলে গেলে আমরা দায়ী থাকব না। আমরা শুধু আপনাকে শেখানোর উদ্দেশ্যে এই টেকনিক গুলা বলি এবং আপনার এই টেকনিক যদি একটুও কাজে লাগে তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা সার্থক হবে। তাহলে আজকে থেকে আমরা অনেক বেশি পরিশ্রম করে এই বিষয়টা মনে রাখার চাইতে আমরা কৌশলগতভাবে মনে রাখবো এবং আমরা জানি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই কথাটার চাইতেও কৌশলগত পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই কথার সাথে আপনারা আরো বেশি একমত হবেন। তাহলে আজকে থেকে আমরা এই বিষয়গুলো এই চমৎকারভাবে মনে রাখবো। তাহলে কেবল আমরা পরীক্ষায় এখান থেকে যেকোনো ধরনের প্রশ্ন আসলে আমরা কিন্তু খুব সহজে আনসার করতে পারব।